নমস্কার। আজকে আমরা রয়েছি অ্যাস্ট্রোজনের তরফ থেকে পডকাস্টের একটি এপিসোডে। তো আজকে আমাদের সঙ্গে রয়েছে অ্যাস্ট্রোনিউমারোলজিস্ট পলাশ পাল। তো প্রথমেই আমি চলে আসি পলাশের কাছে। তো পলাশ, তোমাকে বিভিন্ন টিভি শোতে আমরা দেখেছি প্রেডিকশন দিতে লাইভ। তো তুমি অনেক ব্যাপার নিয়ে তুমি লাইভ প্রেডিকশন দিয়ে থাকো মানুষের, যেটা অনেক উপকারে আসে। তো তোমার কী মনে হয় নিউমারোলজিক্যালি যে প্রভাব সেটা মানুষের জীবনে কতটা এফেক্টিভ, আর একজন অ্যাস্ট্রোনিউমারোলজিস্টের ঠিক কতটা চাহিদা রয়েছে এই মুহূর্তে আজকের দিনে? সবাইকে প্রথমে শুভ বিজয়া দশমী প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো অ্যাস্ট্রোজনের তরফ থেকে আজকে এটি ফার্স্ট পডকাস্ট হতে চলেছে। যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে নিউমারোলজি হচ্ছে মানুষের জীবনে কতটা এফেক্টিভ। কারণ আজকের দিনে সেলিব্রিটি থেকে শুরু করে ক্রিকেটার্স, ব্যাংকার, সমস্ত যে সমস্ত যারা মানুষজন আছেন তারা সবাই কিন্তু নিউমারোলজিকে ফলো করে। আর আজকে দেখুন, নিউমারোলজি কি অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা অ্যাডভান্স পার্ট। যেমন 1 থেকে শুরু করে 9 পর্যন্ত নাম্বারস আছে। প্রত্যেকটা নাম্বারসই কোনো না কোনো প্ল্যানেটকে নির্দেশ করে থাকে। তো আজকে আমরা নিউমারোলজি নিয়ে তো আলোচনা করব। নিউমারোলজি সম্বন্ধে যে মানুষের যে ধারণা আছে সেটা আরও ক্লিয়ার করে থাকবো এই পডকাস্টের মাধ্যমে। অনেক ধন্যবাদ পলাশ উত্তরের জন্য। এবারে আমি আজকের যে পডকাস্ট, আমাদের যে উদ্দেশ্য, আমাদের ইলেকশন 2026-এর যে বিধানসভা ভোট, যে কারণে আজকের পডকাস্ট, সেই ব্যাপারে আমি চলে আসি পলাশের কাছে। তো আমরা দেখে থাকি যে বুথ ফেরত সমীক্ষা, যেটাকে বলে এক্সিট পোল, এটার দিকে আপনারা অনেকেই তাকিয়ে থাকেন। হ্যাঁ, ভোটের পরে যে কী রেজাল্ট হতে চলেছে বা কে জিততে পারে, এটা আপনার একটা আগ্রহ থাকে। তো আমরা দেখেছি যে অনেকে এক্সিট পোলের রেজাল্ট যেটা দেয় সেটা কিন্তু অরিজিনাল ইলেকশন রেজাল্টের সঙ্গে মেলে না। তো এই জন্য অনেকেই অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলের দিকে তাকিয়ে থাকে যে তারা কী বলতে চাইছে। তো হয়তো আজকে আমাদের অ্যাস্ট্রোজনের প্রোগ্রামের দিকে অনেকে তাকিয়ে আছে যে পলাশ কী বলবে এ ব্যাপারে। তো আমি পলাশের কাছে চলে এসেছি ছোটো করে, যে পলাশ, তোমার কী মতামত 2026-এর যে বিধানসভা ভোট, সে ব্যাপারে তোমার কী মতামত একটু যদি বলো আমাদেরকে। দেখো, সাধারণ মানুষ কি করে যখন বিধানসভা ভোটের দিকে সবাই তো তাকিয়ে থাকে, এটা একটা বড় ইভেন্ট যেহেতু। তো বিভিন্ন জায়গায় যখন আমি ঘুরি, বিভিন্ন জায়গায় ওঠা বসা করি, তখন সাধারণ মানুষ আমাকে এই বিষয়ে প্রশ্ন করে যে সামনে তো এত বড় একটা ইভেন্ট, 2026-এ বাংলার বিধানসভা ভোট আছে, তো কারা জিততে পারে বা এই ধরনের রেজাল্ট কি হতে চলেছে। তো তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, সবাইকে তো আলাদা আলাদা করে বলা যায় না, তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকের এই পডকাস্টে আমি উপস্থিত হয়েছি। তো যে দেখবে যে সামনে যে 2026 যে ইলেকশন হতে চলেছে, সেখানে তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে বাংলার মুখকে, মানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কে আছে বলো? আমাদের এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেটা তো বাংলার মুখ বলতে গেলে হিসাব মতো মমতা ব্যানার্জিকেই আমরা ধরে নিচ্ছি। একদম একদম একদম। তো আমরা কিছুটা পরিসংখ্যানের দিকেও চলে যাব। ঠিক, যে আগামী যে লাস্ট যে ইলেকশন হয়েছিল বিধানসভা ভোট, তো সেই ইলেকশনে কি রেজাল্ট হয়েছিল? লাস্ট ইলেকশন হয়েছিল কত সালে? 2021। এবার 2021, অর্থাৎ 2+0+2+1 অ্যাড করে কত আসছে? 5 আসছে একদম। তো এই নিয়ে যখন আমি বিভিন্ন পলিটিশিয়ানসদের ডেট অফ বার্থ নিয়ে যখন আমি আলোচনা করব, সমস্ত কিছু ডেটা বা ইনফরমেশন আমি কালেক্ট করে এনেছি। তো মমতা ব্যানার্জির ক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রথমে একটা বিষয় বলে রাখি যে শুরুতে এই নিয়ে আলোচনা করার আগে, যে 4টে হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক নাম্বার, 1, 5, 6 and 3। এই 4টে হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক নাম্বার। তো তো মমতা ব্যানার্জির যদি আমরা শ্যালডিয়ান চার্ট যদি আমরা ফলো করে থাকি, তো শ্যালডিয়ান চার্ট ফলো করলে যে মমতা ব্যানার্জির যে নেম আছে, টোটাল দেখবেন, অ্যাডিং করে দেখবেন 41 আসছে, অর্থাৎ নাম্বার 5 আসছে। তো এইটা নাম্বার 5 হচ্ছে বুধকে নির্দেশ করে, মার্কারিকে নির্দেশ করে। মার্কারি হচ্ছে কমিউনিকেশনের কারক গ্রহ, মার্কারি হচ্ছে ট্রাভেলিংয়ের কারক গ্রহ। তো মমতা ব্যানার্জির মধ্যে সেই কমিউনিকেশন পাওয়ার বা কমিউনিকেশন স্কিলস কিন্তু অত্যন্ত ভালো, এটা তার নামের মধ্যেই প্রকাশ পাচ্ছে। আর যদি তার ডেট অফ বার্থ যদি দেখা যায় যে 5 জানুয়ারি 1955, তো এই টোটাল ড্রাইভার নাম্বার 5 জানুয়ারি যেহেতু, তো এখানে ড্রাইভার নাম্বার হয়ে গেল কিন্তু নাম্বার 5। আর যেটা হচ্ছে ডেস্টিনি নাম্বার, যে 5/1/1955, টোটাল অ্যাডিং করে দেখবে নাম্বার 8 আসছে, অর্থাৎ তার ডেস্টিনি নাম্বার হচ্ছে কিন্তু নাম্বার 8। যেহেতু তো আমরা এইখানে যে অ্যানালিসিস করতে গেলে, তো আমরা এই দুটো বিষয়ের ওপর সর্বাধিক গুরুত্ব দেব। প্রথম হচ্ছে যে এজ, অর্থাৎ বয়স সংখ্যা কত, তিনি কত বছর বয়সে তিনি রান করছেন। আর সেকেন্ড যেটা আমরা দেখব সেটা হচ্ছে ড্রাইভার নাম্বার, অর্থাৎ মমতা ব্যানার্জির ক্ষেত্রে এখানে কিন্তু তিনি তার
মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার হয়ে গেল কিন্তু নাম্বার 5। অর্থাৎ 2021 বিধানসভা ইলেকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে 2021 অ্যাড করে নাম্বার 5 আসছে। আর মমতা ব্যানার্জি হচ্ছে 5 মূলাঙ্কের পার্সোনালিটি আছে, ইভেন তার নেম অ্যাড করেও কিন্তু নাম্বার 5-এ আসছে। তো সেই কারণে মমতা ব্যানার্জির জন্য 2021 বেস্ট ছিল এবং ইলেকশনে তিনি অনেক সর্বাধিক ভোট তিনি পেয়েছেন এবং 213টা মতো সিটে তিনি জয়লাভ কিন্তু করেছিলেন। ঠিক ঠিক ঠিক। তো এই ক্ষেত্রে অ্যানালিসিস করে দেখা যাবে যে তিনি তো প্রচুর সিট জিতেছেন, তার বাংলার মুখ ছিলেন তিনি, এখনও আছেন এবং টিএমসি অত্যন্ত ভালো রেজাল্ট করেছিল। তো নাম্বারস দেখে এটা বোঝা যাচ্ছে। আর যে হচ্ছে যে কিন্তু তিনি এতগুলো সিট জেতার পরেও তিনি যে সিটে তিনি লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে তেনাকে কেন হারতে হলো? ঠিক, এটা আমাদের প্রশ্ন আছে, বলো উত্তর কি হবে? তো এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন ছিল। তো যদি আমরা অ্যানালিসিস করি যে দেখবেন যে মমতা ব্যানার্জির ওই মুহূর্তে এজ ছিল কিন্তু 1955 সালে যদি তার বার্থডে হয়ে থাকে 5 জানুয়ারি, তাহলে 2021 সালে কিন্তু উনি যখন ইলেকশন ফাইট করছিলেন তখন ওনার বার্থডে তখন উনি 66 এজে কিন্তু রান করছিলেন। 66 মানে 6 + 6 = হয়ে গেল 12 মানে হয়ে গেল 1 + 2 = 3। তো আমরা বলেছি যে 1 3 5 6 হচ্ছে চারটে ম্যাটেরিয়ালিস্টিক নাম্বার। তো তিনি তো নাম্বার 3 অর্থাৎ 66 এজে রান করছিলেন, এটা ওনার জন্য পজিটিভ ছিল। কিন্তু তার সত্ত্বেও কেন মিস্টার শুভেন্দু অধিকারীর কাছে কেন হারতে হলো? তো শুভেন্দু অধিকারীর যদি আমরা ডেট অফ বার্থের দিকে চলে যাই, তো ওনার ডেট অফ বার্থ হচ্ছে 15 ডিসেম্বর 1970, অর্থাৎ 15 তারিখ। যেহেতু উনি হচ্ছেন ওনার মূলাঙ্ক হয়ে গেল কিন্তু 1 + 5 হয়ে গেল 6 হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক নাম্বার, এটা অত্যন্ত পজিটিভ। এবং টোটাল ডেট অফ বার্থ অ্যাড করে দেখবেন যে 15/12/1970 অ্যাড করেও কিন্তু নাম্বার 8-এই আসছে। কিন্তু ওই মুহূর্তে কেন শুভেন্দু অধিকারীর কাছে কেন হারতে হয়েছিল? যে দেখবে যে ওই মুহূর্তে শুভেন্দু অধিকারী যখন ইলেকশন লড়ছিলেন তখন তার বয়স ছিল কিন্তু 50 ইয়ার্স এজে কিন্তু তিনি রান করছিলেন। তো 50 ইয়ার্স এজ মানে তার মানে কত আসছে? সিঙ্গেল ডিজিটে 5 আসছে। এবং 2021 অ্যাড করে কত আসছে? ওটা 5 আসছে। তাহলে এখানে কিন্তু অনেক বেশি কঠিন প্রতিপক্ষ ছিল কিন্তু শুভেন্দু অধিকারী, তাকে হারানো কিন্তু রীতিমতো কিন্তু অসম্ভব ছিল। কিন্তু এজ হচ্ছে নাম্বার 5-এ আসছে, 2021 অ্যাড করেও কিন্তু নাম্বার 5-এ আসছে। মানছি মমতা ব্যানার্জিকে এজ নাম্বার অ্যাডিং করে 3-তে আসছে, কিন্তু নাম্বার 5-এর থেকে তুলনায় কিন্তু কম রেজাল্ট দেয়, একটু পিছিয়ে আছে। তো সেই কারণে শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছিল। কিন্তু তার সত্ত্বেও কিন্তু টিএমসি 2021 ইলেকশনে ব্যাপক ভোটে দুর্দান্ত রেজাল্ট করেছিল। তো হচ্ছে যে তোমার প্রশ্ন কি, যে ইলেকশনে কার পাল্লা ভারী? এই পাল্লা ভারী, হ্যাঁ, এটা তো আমার প্রশ্ন ছিল। তো হ্যাঁ, তো যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে আছেন তোমার 54 ইয়ার্স এজে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? 54 বছর বয়স এখন তার চলছে, এজে রান করছেন। 5 + 4 = হচ্ছে 9। তো আর এই মুহূর্তে মমতা ব্যানার্জি আছেন 70 ইয়ার্স এজে তিনি রান করছেন। ইলেকশন হচ্ছে তোমার 2026-এ। তো ডিসেম্বরে যখনই শুভেন্দু অধিকারী চলে যাবেন, ডিসেম্বর মাস যেই পড়ে যাবে তখন হচ্ছে 15 তারিখে 15 ডিসেম্বর শুভেন্দু অধিকারী বার্থডে, তখন তিনি কিন্তু 54 থেকে কিন্তু 55 ইয়ার্স এজে তিনি কিন্তু চলে আসবেন। তো 2026-এ যখন বিধানসভা ভোট হবে, তো সেই ইলেকশনে শুভেন্দু অধিকারী যখন ফাইট করবেন, তো তখন তার এজ হতে চলেছে 55। তো 55 মানে হচ্ছে 5 + 5, টোটাল অ্যাডিং করে কত আসছে? 10 মানে 1 আসছে। তো 1 হচ্ছে কিন্তু সানকে নির্দেশ করে, সূর্যকে নির্দেশ করে, রবিকে নির্দেশ করে। তো নাম্বার শুরু হচ্ছে 1 থেকে নিয়ে 9 পর্যন্ত, প্রথম সংখ্যাই হচ্ছে নাম্বার 1। তো যেহেতু তিনি 55 ইয়ার্স এজে রান করবেন 2026 বিধানসভা ভোটে, তো তার কাছে কিন্তু নতুন সুযোগ আসতে চলেছে, নতুন দায়িত্ব পালন তিনি করতে চলেছেন। আর উল্টো দিকে হচ্ছে যে মমতা ব্যানার্জি তখন 71 ইয়ার এজে তিনি কিন্তু তখন রান করবেন, অর্থাৎ 7 + 1 হয়ে গেল 8 হচ্ছে কিন্তু কার্মিক নাম্বার। 8 কিন্তু শনিকে নির্দেশ করে থাকে। শনি কিন্তু অনেক
শনি কিন্তু জাজমেন্টের কারকগ্রহ, শনি কিন্তু লর্ডস অফ কিন্তু ট্রায়ালস নেয়, কিন্তু অনেক কিন্তু পরীক্ষা নেয়। তো এটাকে আমরা খুব একটা পজিটিভ বলে মনে করে থাকি না। তো নেক্সট এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে কিন্তু দেখা যাবে যে টিএমসির পাল্লা ভারী, কিন্তু 2026-এ অর্থাৎ ডিসেম্বরের পর থেকে যখন 2026-এ যখন ইলেকশন, যখন দুজনকে দেখা যাবে ইলেকশনে, তখন কিন্তু মমতা ব্যানার্জি 71 ইয়ার্স অর্থাৎ অ্যাড করে নাম্বার 8 আসছে। এই এজে রান করার জন্য কিন্তু মমতা ব্যানার্জির ক্ষেত্রে কিন্তু অনেক চ্যালেঞ্জেস আসতে চলেছে। আচ্ছা, মমতা ব্যানার্জির ক্ষেত্রে তো 2026 বিধানসভা ভোট খুব একটা পজিটিভ বলে আমি কিন্তু মনে করছি না এই ক্ষেত্রে। আচ্ছা, খুব সুন্দর বললে পলাশ। আর এই ক্ষেত্রে দেখা যাবে যে টিএমসির এগেনস্টে তো প্রধান বিরোধী পক্ষ তুমি কাকে মনে করে থাকো? অবশ্যই বিজেপি এই মুহূর্তে যেভাবে পরিসংখ্যান এগোচ্ছে বিজেপি দাঁড়াচ্ছে। তো বঙ্গ বিজেপির প্রধান মুখকে শুভেন্দু অধিকারী, অবশ্যই। তো শুভেন্দু অধিকারী 55 ইয়ার্স এজে রান করছেন এবং অ্যাডিং করে নাম্বার 1 আসছে। তো এখানে কিন্তু প্রবল দাবিদার হতে পারে সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী পদের জন্য। আচ্ছা, তো এই বছর ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের আগেই তো বিহার ইলেকশন হয়ে যাবে, 2025-এ হয়তো হয়ে যাবে। তো তোমার কি মনে হয় এবার আমরা কাকে পেতে চলেছি বিহার ইলেকশনে? দেখো, বিহার ইলেকশন কিন্তু অনেকটা জটিল হতে চলেছে। এখানে কিন্তু অনেক রকম মানে কি বলবো, এই জায়গাটা অনেকটা টাফ হতে চলেছে এই মুহূর্তে বিহার ইলেকশনে। এতে প্রধান মুখকে আমরা কাকে দেখতে পাচ্ছি? নীতিশ কুমারকে আমরা অলরেডি প্রধানমন্ত্রী হিসেবে পাচ্ছি অনেকদিন ধরে। তো তোমার কি মনে হয় নীতিশ কুমার এবার কি হতে পারে? দেখো, এক্সিট পোলে তো একরকম রেজাল্ট দেখা যাবে, কিন্তু তার এক্সিট পোলের সাথে যে রিয়ালিটি যে রেজাল্ট দেখা যাবে তার কিন্তু অনেকটা বিস্তর ডিফারেন্স কিন্তু দেখা যাবে, অনেক পার্থক্য দেখা যেতে পারে। তো নীতিশ কুমারের যদি ডেট অফ বার্থ আমরা দেখি যে 1 মার্চ 1951, তো যখন তিনি ইলেকশনে জন্য তিনি লড়াই ফাইট করবেন তখন তার 74 ইয়ার্স এজে তিনি তখন কিন্তু রান করবেন, অর্থাৎ 7 + 4 = কত আসছে? 2 আসছে। তো এটা কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক নাম্বার নয়। তো নেক্সট যখন বিহার যখন ইলেকশন আমরা যখন দেখব 2025-এ, তখন নীতিশ কুমারের জন্য কিন্তু এটা একটা কিন্তু সুটেবল নয়, কিন্তু ভালো রেজাল্ট কিন্তু এখানে করতে দেখা যাচ্ছে না। তাহলে কাকে তাহলে আমরা দেখতে চলেছি নেক্সট সিএম হিসাবে? এখানে কিন্তু অনেকগুলো কিন্তু পার্সোনালিটি বা অনেক পলিটিশিয়ানস কিন্তু আছে। এবার বলো প্রশান্ত কিশোর, পিকের কথা বলি। তো পিকে এর আগে পিকে নিজে অনেক প্রেডিকশনস করেছেন অনেকের জন্য, মমতা ব্যানার্জির জন্য, মোদিজির জন্য, তো সেটা হয়েছে। তো তোমার কি মনে হয় পিকের যে নতুন যে দল এবারে সেটা কি কতটা এফেক্টিভ হবে বিহার ইলেকশনের জন্য? হ্যাঁ, জনসুরাজ, একদম জনসুরাজ। তো পিকের প্রশান্ত কিশোরের নতুন দল হচ্ছে জনসুরাজ। ঠিক। তো এখানে তো আমরা দেখতে চলেছি যে নীতিশ কুমার এখানে খুব একটা পজিটিভ রেজাল্ট করতে চলেছে না। এবার আমরা বিহার ইলেকশনে নতুন সিএম, নতুন মুখ আমরা দেখতে চলেছি মুখ্যমন্ত্রী পদে। তো যদি আমরা প্রশান্ত কিশোরকে দেখি, ডেট অফ বার্থ দেখি যে 20-3, তার ওনার বার্থডে হচ্ছে 20 মার্চ 1977, অর্থাৎ তিনি হচ্ছেন নাম্বার 2 মূলাঙ্কের। এবং এই যখন ইলেকশন যখন হবে এই মুহূর্তে তিনি 48 ইয়ার্স এজে আছেন। 48 মানে 4 + 8 অ্যাডিং করে আসবে 3 আসবে, কিন্তু নাম্বার 3 এইটা হচ্ছে কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক নাম্বার। তো নাম্বার 3 জন্য রান করার জন্য প্রশান্ত কিশোর, আমরা যেটা ভেবে থেকেছি যে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি নামছে বিহার ইলেকশনে কিন্তু ভোট কাটার জন্য। অ্যাকচুয়ালি কিন্তু ভোট কাটার জন্য কিন্তু হবে না, নতুন দল হিসাবে কিন্তু জনসুরাজ পার্টি কিন্তু আরও বেটার রেজাল্ট করতে চলেছে নতুন দল হিসাবে। আমি বলছি না যে তিনি সিএম হয়ে যাবেন প্রশান্ত কিশোর, তার জন্য এটা পজিটিভ। আর জনসুরাজ যদি আমরা যদি নিউমারোলজিক্যালি যদি শালডিয়ান চার্ট অনুযায়ী যদি আমরা অ্যাড করে দেখি, কিন্তু জনসুরাজ অ্যাড করে কিন্তু নাম্বার 3 আসছে। 369 হচ্ছে কিন্তু ফ্যামিলি নাম্বার। তো 2025 অ্যাড করেও 9 আসছে। তো বিহার ইলেকশনের জন্য জনসুরাজ পার্টি ভালো রেজাল্ট করতে চলেছে, হয়তো কিছু সিট জিতবে। জোট মহাজোট বন্ধন করে নীতিশ কুমার বা বিজেপির যে এই মুহূর্তে যে বিহার গভর্নমেন্টকে হারানোর চেষ্টা করবে এবং হারাবেও, কিন্তু যে সামান্য যে তিনি যে সিট জিতবেন সেটা কিন্তু অনেক এফেক্টিভ হয়ে যেতে পারে। যে কারণে তিনি প্রশান্ত কিশোরকে আমরা দেখতে পাবো যে তিনি বড় কোনো ডিমান্ডও করতে চলেছেন, কিন্তু সিএম হতে কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু। আচ্ছা, এবার বলো চিরাগ পাসওয়ানের ব্যাপারে কিছু জিজ্ঞেস করি। তো এনডিএ জোট, এনডিএ জোটের মধ্যে অনেক উনি আছেন, তো ওনার ব্যাপারে কিছু বলো। আর বিজেপি কেমন রেজাল্ট করতে পারে তোমার মনে হয়? দেখো, বিজেপি অর্থাৎ ভাজপা, নিউমারোলজিক্যালি শালডিয়ান চার্ট অনুযায়ী ভাজপা অ্যাড করে কিন্তু নাম্বার 9 আসছে, আর এটা নাম্বার 9-এরই ইয়ার।
তো নাম্বার 9 এর জন্য কিন্তু বিজেপি কিন্তু এখানে পজিটিভ অত্যন্ত ভালো রেজাল্ট করতে চলেছে। আর যদি চিরাগ পাসওয়ানের যদি আমরা ডেট অফ বার্থ দেখি তাহলে হচ্ছে 31শে অক্টোবর 1982। এই মুহূর্তে তিনি 42 ইয়ার্স এজে রান করছেন পজিটিভ। কিন্তু যখন অক্টোবরের পর যখন নভেম্বরে যখন বিহার ইলেকশন হবে তখন তিনি 43 ইয়ার্স এজে দাঁড়িয়ে থাকবেন। তো 43 মানে 4+3 7 ম্যাটেরিয়ালিস্টিক নাম্বার না। তো চিরাগ পাসওয়ানকে আমরা সিএম হিসাবে দেখতে পাবো না এই ইলেকশনের পর। আচ্ছা, আর এবার হচ্ছে তেজস্বিনী যাদব, যার কথা বলছিলাম, তো উনি তো আরজেডির প্রধান মুখ। তো তোমার কি মনে হয় ওনার কতটা এফেক্টিভনেস থাকবে এই ইলেকশনে, বিহার ইলেকশনে? দেখো, তেজস্বী যাদবকে যদি আমরা স্যালডিয়ান চার্ট অনুযায়ী দেখি তো তেজস্বী যাদবের নেম অ্যাড করে কিন্তু নাম্বার 3-তে আসছে, 39-এ আসছে, নাম্বার 3-তে আসছে, এবং 2025 অ্যাড করেও 9-এ আসছে। এবং তিনি হচ্ছেন, তার যদি ডেট অফ বার্থ আমরা দেখি তাহলে হচ্ছে তেজস্বী যাদবের ডেট অফ বার্থ দেখা যাবে যে 9 নভেম্বর 1989। তাই যখনই নভেম্বর মাসে চলে আসবেন তখন তেজস্বী যাদব 45 থেকে 46 ইয়ার এজে তখন কিন্তু রান করবেন। ওকে, আচ্ছা। 46 মানে 4+6 = সেই 1 আসবে। 1 মানে হচ্ছে সূর্য বা রবিকে নির্দেশ করে, সানকে নির্দেশ করে। তার কাছে নতুন সুযোগ আসতে চলেছে, তাকে নতুন দায়িত্ব আমরা পালন করতে দেখতে চলেছি। তো আবার বলে থাকি যে তেজস্বী যাদব নাম্বার তার নেম অ্যাড করে নাম্বার 3-তে আসছেন এবং তিনি নাম্বার 9 এর পার্সোনালিটি। তো এটা 2025 অ্যাড করে নাম্বার 9 আসছে। তো নাম্বার 9 এ তেজস্বী যাদবের জন্য নাম্বার 9 এর ইয়ার 2025 অত্যন্ত ফেভারেবল হতে চলেছে, বেস্ট হতে চলেছে। ভালো। তো আর এটা আমি আগেও বলেছি যে 369 হচ্ছে একটা ফ্যামিলি নাম্বার। তো এটা সুন্দরভাবে এখানে কম্বিনেশনস তৈরি করেছে। তো নেক্সট সিএম এর জন্য, বিহারের মুখ্যমন্ত্রী পদের জন্য কিন্তু তেজস্বী যাদব প্রবল দাবিদার হতে চলেছে। আচ্ছা, কিন্তু তেজস্বী যাদবের জন্য তিনি যখন 2026 আসবে, যেটা 2000 মানে 26 মানে 2+0+2+6 অ্যাড করে যখন 1 আসবে, তো আমি দেখেছি 9 নাম্বারের তেজস্বী যাদবের জন্য, 9 এর জন্য কিন্তু নাম্বার 1 কিন্তু একটু নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে। তাই 2026-এ গিয়ে আমরা এটাও দেখতে চলেছি, মানে এটা আমার অবজারভেশন, যে তিনি কোনো রকমভাবে দণ্ডিত হতে পারেন বা জেল যাত্রা পর্যন্ত এখানে হতে পারে। এটা একটা অবজারভেশন আমার একটা চলেছে, সাধারণ মানুষের উপর এটা আমি অবজার্ভ করে দেখেছি। আচ্ছা, তো নাম্বার 9 এর জন্য তবুও আমি বলে রাখছি যে তেজস্বী যাদবের জন্য 2025 বিহার ইলেকশন 10-এ 10 একদম বেস্ট হতে চলেছে। তিনি তাকে আমরা সিএম হিসাবে দেখতে পাবো নেক্সট বিহার ইলেকশনে। তো মোদিজির ক্ষেত্রে যখন তুমি প্রশ্ন করলে, যে পরিসংখ্যান যদি আমরা দেখি তো 1, 3, 5, 6, তো আমি বলেইছি চারটে হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক নাম্বার। তো 1, 3, 5, 6 কিভাবে রোল প্লে করছে, যে মানুষের জীবনে কিভাবে নিউমারোলজি রোল প্লে করে, তো সেটাই এই পরিসংখ্যান থেকে আপনারা সকলেই কিন্তু বুঝতে পারবেন। নিউমারোলজি সম্পর্কে যে ধারণা আছে মানুষের মধ্যে, সেটা আজকে আমি ক্লিয়ার করতে চলেছি। যে দেখো 2000, তো আমরা যদি মোদিজির ডেট অফ বার্থ দেখি, মোদিজির ডেট অফ বার্থ হচ্ছে তোমার 17/9/1950, অর্থাৎ তার মূলাঙ্ক হয়ে গেল 8। অর্থাৎ যেহেতু তিনি 17 তারিখে তার বার্থডে আছে, 17ই সেপ্টেম্বর, তো 17 মানে হচ্ছে 1+7 = 8। তার মূলাঙ্ক তো নাম্বার 8 মোদিজির জন্য কিন্তু 1, 3, 5, 6 চারটেই হচ্ছে কিন্তু ফেভারেবল নাম্বার। তো 2024-এ যখন 2014-তে যখন তিনি পিএম প্রধানমন্ত্রীর জন্য ইলেকশনে তিনি যখন ফাইট করছিলেন, তখন তার এজ অর্থাৎ বয়স ছিল কিন্তু 64। অর্থাৎ 64 মানে 6+4 অ্যাড করে কত আসছে? 10 মানে 1ই হচ্ছে, একদম সিঙ্গল ডিজিটে আনতে হবে। 1, হ্যাঁ। তো 1 আসার জন্য 1 হচ্ছে সানকে নির্দেশ করে থাকে, রবিকে নির্দেশ করে থাকে, সূর্যকে নির্দেশ করে থাকে। তো মোদিজির জীবনে কিন্তু এই 64 ইয়ার্স এজে নতুন সুযোগ এসেছিল, নতুন দায়িত্ব পালন করতে তাকে কিন্তু দেখা গেছে, যে কারণে তিনি 2014-এ তাকে প্রথম আমরা পিএম হতে দেখেছিলাম, প্রধানমন্ত্রী হতে দেখেছিলাম। তারপরে যখন ইলেকশন 5 বছর পর যখন আবার ইলেকশন হয় 2019-এ, তখন মোদিজির তখন বয়স কত হয় 5 বছর পর? 64 থেকে 69 হবে। 69 তাহলে অ্যাড করে কত আসছে?
6 প্লাস 9 মানে হচ্ছে 15, 15 মানে হচ্ছে 6, 6 হচ্ছে এগেন ম্যাটেরিয়ালিস্টিক নাম্বার, নাম্বার 8 এর জন্য নাম্বার 6 হচ্ছে অত্যন্ত সুইটেবল নাম্বার, ফেভারেবল নাম্বার, বেস্ট নাম্বারও আমি বলে থাকি। তো এগেন মোদিজিকে আবার আমরা ইলেকশনে জিততে দেখেছি, তিনি প্রধানমন্ত্রী হতে দেখেছিলাম। আচ্ছা, তো তারপরে যখন লাস্ট যখন ইলেকশন হলো 5 বছর পর 2024-এ, ঠিক আছে, 2024 তাহলে অ্যাড করে কত আসছে, 2 + 0 + 2 + 4 অ্যাড করে তাহলে কত আসছে, 8 আসছে। 8 হচ্ছে স্যাটার্নকে নির্দেশ করে, শনিকে নির্দেশ করে, এবং নাম্বার 8 এর পার্সন বা পার্সোনালিটি হচ্ছে নরেন্দ্র মোদি। তো নাম্বার 8 এর জন্য নাম্বার 8 এর ইয়ার 2024 তো ফেভারেবল তো ছিল একদম, কিন্তু ওই সময় মোদিজির বয়স কত ছিল, 74 মানে কত আসছে তোমার, 7 + 4 11 মানে সিঙ্গেল ডিজিটে যদি আনা যায় তাহলে দেখি নাম্বার 2 আসছে। নাম্বার 2 কিন্তু মুনকে নির্দেশ করে, চন্দ্রকে নির্দেশ করে, ফেভারেবল নাম্বার অলরেডি, কিন্তু ফেভারেবল নাম্বার নয়, কিন্তু 2 কিন্তু নাম্বার 8 এর জন্য ফেভারেবল নয়, কারণ চন্দ্র আর শনি কিন্তু বীজযোগ তৈরি করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো নাম্বার 8 এর জন্য নাম্বার 2 ফেভারেবল নাম্বার নয়, কিন্তু 2024 কিন্তু মোদিজির জন্য কিন্তু ফেভারেবল ছিল। নাম্বার 8 মূলাঙ্কের মোদিজির জন্য ফেভারেবল ছিল। এই জন্য আমরা তো তখন এখানে প্রেডিকশন করেই দিয়েছিলাম যে মোদিজি এই টাইমও কিন্তু হ্যাটট্রিক করতে চলেছেন, থার্ড টাইমও কিন্তু তিনি আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন, কিন্তু তার যে জয়যাত্রা তিনি কিন্তু অত ইজিলি কিন্তু জিততে পারবেন না, তাকে কিন্তু অনেক কম্প্রোমাইজ করতে হয়েছিল এনডিএর জন্য, তাই কিন্তু অনেক কম্প্রোমাইজ করতে হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও তিনি জয়লাভ করেছিলেন। তো হচ্ছে যে আবার আমরা যদি দেখেছি যে 2025 ইলেকশনে যে রিসেন্ট যে তোমার দিল্লিতে যে ইলেকশন হলো সেটা যদি আমরা তাকিয়ে দেখি তো দেখব যে 27 বছর পর কিন্তু এখানে বিজেপি কিন্তু প্রত্যাবর্তন করেছে। 27 ভাজপা অ্যাড করে আসছে নাম্বার 9, 27 বছর পর প্রত্যাবর্তন করেছে। 2 + 7 এগেন আবার 9 হয়ে গেল, 2025 অ্যাড করে এগেন 9 হয়ে গেল। তো এখানে নাম্বার 9 কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, একটা বড় রোল প্লে করে চলেছে সারা বছর ধরে 2025 ইয়ার্সে। তো এখানে তিনি যখন আমরা দেখছি যে রেখা গুপ্তা, তো এখানে আমরা দেখব যে যিনি সিএম হলেন তিনি হচ্ছেন রেখা গুপ্তা, ওনার ডেট অফ বার্থ হচ্ছে 19/7/1974, উনি হচ্ছেন নাম্বার 1 এর পার্সোনালিটি। তো ইনি যখন সিএম হলেন দিল্লি ইলেকশনে তখন উনি 41 ইয়ার এজে কিন্তু রান করছিলেন। 41 মানে হচ্ছে 4 + 1 5, অর্থাৎ 5 হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক নাম্বার, 5 মার্কারিকে নির্দেশ করে, সেই জন্য তাকে আমরা সিএম পদে আমরা দেখেছি বা পেয়েছি, মুখ্যমন্ত্রী হয়েছেন দিল্লি ইলেকশনের পর। তো আমরা তো ওয়েস্ট বেঙ্গলের বিহার ইলেকশন নিয়ে এতক্ষণ ধরে কথাবার্তা বললাম, তো এবার তুমি বলো ইন্ডিয়ার আগামী দিনগুলো কেমন হবে, বা তোমার অ্যাস্ট্রোনমার তরফ থেকে কী বার্তা তুমি দিতে চাও পাবলিককে এই ইন্ডিয়ার পরবর্তীকালের দিনগুলোর জন্য? তো দেখো যে নিউমারোলজিক্যাল আমরা যদি দেখি যে ইন্ডিয়া অ্যাড করে কিন্তু নাম্বার 3-তে আসছে। নাম্বার 3 কিন্তু জুপিটার বা বৃহস্পতিকে নির্দেশ করে থাকে। ইভেন ভারত অ্যাড করেও কিন্তু নাম্বার 6-এ আসছে। ইভেন 2025 অ্যাড করে নাম্বার 9-এ আসছে। ইভেন যদি এটা ইন্ডিয়া কিন্তু 78 ইন্ডিপেন্ডেন্ট ইয়ারে কিন্তু রান করছে। 7 + 8 = নাম্বার 6। তো 369 এর হচ্ছে ফ্যামিলি নাম্বার, 369 এর একটা সুন্দর কম্বিনেশন তৈরি হয়েছে, যে কারণে ইন্ডিয়া ইকোনমিক্যালি গ্রো করেছে এবং ইন্ডিয়া আরও শক্তিশালী দেশ হিসেবে নিজেকে গড়ে তুলেছে। ইন্ডিয়ার গ্রাফ এই মুহূর্তে ঊর্ধ্বমুখী আছে। তো আর যেটা দেখেছি যে ইন্ডিয়ার সাথে চায়না যেহেতু হাত মিলিয়েছে, তো বললাম যে 369 কম্বিনেশন, ইভেন চায়না অ্যাড করেও কিন্তু নাম্বার 6-এ আসছে। প্রতিবেশী দেশ হওয়ার জন্য চায়নার সাথে এখানে আমরা মিত্রতা করতেও দেখেছি, বন্ধুত্ব করতে দেখেছি, কিন্তু ইন্ডিয়ার সাথে চায়না কিন্তু একটা শত্রুতা ছিল। কিন্তু এই যে মিত্রতা যেটা চলছে এটা কিন্তু খুব বেশি দিন কিন্তু চলবে না। ইন্ডিয়া যেই 78 ইয়ার ইন্ডিপেন্ডেন্স ইয়ার থেকে যখন 79 ইয়ার্সে যখন চলে যাবে, বা যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যালি দেখি রাহু যখন কুম্ভ রাশি ত্যাগ করে যখন মকর রাশিতে গোচর করবে, ট্রানজিট করবে, তখন কিন্তু এই মিত্রতা আমরা দেখতে পাবো না। আর হচ্ছে যে ইন্ডিয়া যদি আমরা চার্ট দেখি, তো ইন্ডিয়া হচ্ছে 15 আগস্ট 1947, ঠিক আছে, এবং জন্ম তারিখ হিসেবে আমরা যেটা জন্ম সময় বলতে পারি যে রাত্রির 12টার সময়,
আর স্থান হচ্ছে নিউ দিল্লি। যদি আমরা দেখি তাহলে দেখবে যে ইন্ডিয়ার যেটা চার্ট দেখা যাবে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার হচ্ছে কর্কট রাশি এবং বৃষ লগ্ন, লগ্নে অবস্থান করছে তোমার রাহু এবং দ্বিতীয় স্থানে অবস্থান করছে মঙ্গল। ঠিক আছে, তো সেপ্টেম্বর থেকে ইন্ডিয়ার জন্য মঙ্গলের মহাদশা স্টার্ট হয়ে গেছে। তো মঙ্গলের পজিশনস কি, মঙ্গল হচ্ছে এখানে দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং 12 নম্বর ঘরের অধিপতি। তো সপ্তম ঘরের অধিপতি এখানে দ্বিতীয় ঘরে, লগ্ন থেকে দ্বিতীয় ঘরে বসে আছে, অবস্থান করছে এবং রাহুর নক্ষত্রে অবস্থান করছে। আচ্ছা। এবং লগ্নে রাহু বসে আছে, রাহু থেকেও মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে। তো এখানে রাহুর প্রভাব কিন্তু অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে। আর 7th হাউস থেকে আমরা কি করি, 7th হাউস কিন্তু জনগণকে নির্দেশ করে থাকে, সমাজকে নির্দেশ করে থাকে। তো এখানে মঙ্গল যেহেতু রাহুর নক্ষত্রে বসে আছে, মার্স কিন্তু ফায়ারি প্ল্যানেট, আগুনকে নির্দেশ করে। এবং রাহু হচ্ছে কিন্তু বায়ুকারক গ্রহ। ধরো জঙ্গলে কোনো জায়গায় ধরো সাপোজ ধরো কোনো জায়গায় আগুন লাগলো, সেখানে যদি বায়ু প্রবাহ হয়, তোমার রাহু তো বায়ুকারক গ্রহ, তাহলে কি হবে, সেটা আগুন নিভে যাবে না আরো বেড়ে যাবে? বাড়তেই থাকবে, সেটা দাবানলের আকার ধারণ করতে পারে। তো এখানেও কিন্তু একটা আমরা দেখতে চলেছি কিন্তু রাহুর প্রভাবে কিন্তু এখানে একটা উগ্রতা কিন্তু বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট আছে রিসেন্ট, তো ইন্ডিয়ার গভর্নমেন্টকে কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কিন্তু অনেক চ্যালেঞ্জেস আসবে, অনেক কিন্তু থ্রেট আসবে। বিরোধীরা জোটবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে এবার তোমার ইন্ডিয়ান গভর্নমেন্টের এগেনস্টে এবার প্রোটেস্ট করতে চলেছে। আচ্ছা। আর তো আমি বলেছি যে রাহুল গান্ধীর জন্য, রাহুল গান্ধী যেহেতু তোমার 55 ইয়ার এজে রান করছেন, তো রাহুল গান্ধীর জন্য 2026 একদম বেস্ট হতে চলেছে। নাম্বার 1 রাহুল গান্ধীর জন্য নাম্বার 1-এর ইয়ার 2026 বেস্ট হতে চলেছে। তো যে কারণে আমরা দেখতে পাবো যে বিরোধীরা সংঘবদ্ধ হয়ে তোমার ইন্ডিয়ান গভর্নমেন্টের ওপর প্রেশার তৈরি করবে। আর নাম্বার 9 কিন্তু মার্সকে নির্দেশ করে, মঙ্গল কিন্তু সেনাবাহিনীকেও নির্দেশ করে থাকে। তো যখন আমরা দেখব যে আগামী দিনগুলোতে যে সেনাবাহিনীকে যেহেতু নির্দেশ করে থাকে, তো সিচুয়েশন যখন কন্ট্রোলের বাইরে হয়ে যাবে, তখন যেহেতু মার্স সেনাবাহিনীকে নির্দেশ করে থাকে, তো সেনাবাহিনীর একটা ইন্ডিয়ান আর্মির কিন্তু এখানে একটা ইনভলভমেন্ট আমরা দেখতে চলেছি দেশ শাসনের ক্ষেত্রে। তো সেটা আমরা দেখতে পাবো। ইভেন সেনাবাহিনী বা তোমার ডিফেন্স সেক্টরে আমরা দেখব যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আরও বেশি ইনভেস্টমেন্ট করতে চলেছে, সেনাবাহিনী আরও বেশি স্ট্রং হয়ে উঠবে, আরও বেশি ডেভেলপমেন্ট করতেও দেখা যাবে। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে, মঙ্গল হচ্ছে কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু 12 নম্বর ঘরেরও অধিপতি। ঠিক। দ্বিতীয় ঘর থেকে আমরা কি দেখে থাকি, দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের সঞ্চয়ের স্থান, ব্যাংক ব্যালেন্সের স্থান। ঠিক আছে, আমরা সঞ্চয় করছি যে অর্থ, সেটা আমরা কোথায় রাখছি, সেটা আমরা ব্যাংকে রাখছি। আর 12 নম্বর ঘরের মালিক হচ্ছে মঙ্গল। তো এখানে দ্বিতীয় ঘরের সাথে 12 নম্বরে একটা কানেকশন হয়ে গেল। 12 নম্বর 12th হাউস কিন্তু লসকে নির্দেশ করে থাকে। তো এখানে একটা ব্যাংকিং সিস্টেম বা ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা প্রবলেম দেখতে চলেছি আমরা কিন্তু আগামী দিনে এই মঙ্গলের মহাদশা চলাকালীন। আচ্ছা, তো মানুষ যেহেতু অর্থ সঞ্চয় করে ব্যাংকে রাখবে, তো রাহু যেহেতু কি করছে, রাহু যেহেতু ইন্টারনেট সেক্টরকে নির্দেশ করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নির্দেশ করে থাকে, তো এখানে যে দেখা যাবে যে ব্যাংকিং সেক্টরে ক্ষেত্রে মানুষ যে অর্থ সঞ্চয় করে রাখছে, অর্থ গায়েব হয়ে যাওয়ার একটা ঘটনা লক্ষ্য করা যাবে কিন্তু ইন জেনারেল। আচ্ছা, তো এইটা একটা ব্যাংকে পয়সা রাখা কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু একটা রিস্ক হয়ে যাবে, যে কারণে মানুষকে, আমরা জনগণকে, সাধারণ মানুষকে দেখতে পাবো যে ব্যাংক থেকে এবার অর্থ সরিয়ে এবার অন্য জায়গায় ইনভেস্ট করতে চলেছে। আচ্ছা, তো যেহেতু মার্স যেহেতু ভূমিকে নির্দেশ করে থাকে, মাটিকে নির্দেশ করে থাকে, তো আমরা যেটা দেখতে চলেছি আগামী দিনগুলোতে কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রেও, এটা একটা পডকাস্টে বড় প্রেডিকশন করে রাখছি, ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু ম্যাপ চেঞ্জ হতে চলেছে। ঠিক আছে, যেহেতু মার্স পরাক্রমকেও নির্দেশ করে থাকে, ইন্ডিয়ার যেহেতু মহাদশা, মঙ্গলের মহাদশা চলছে, তো আমরা দেখতে পাবো যে পাক অধিকৃত কাশ্মীর, তো সেটা ইন্ডিয়া দখল করতে চলেছে 2020। এটা কখন দেখা যাবে, শনি যখন মেষ রাশিতে অর্থাৎ মঙ্গলের ঘরে যখন ট্রানজিট করবে, তখন কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতিও তৈরি হবে, এটা সারা বিশ্ব জুড়ে। তো যেটা হচ্ছে যেটা আমরা দেখতে পাবো, টিপস হিসেবে যেটা বলে রাখবো,
যে এই মুহূর্তে যখনই শনি যখন মঙ্গলের ঘরে ট্রানজিট করবে তখন কিন্তু আমরা দেখতে চলেছি যে শনি যে ঘরে ট্রানজিট করে সমস্ত ফোকাস কিন্তু সেই দিকে চলে যায়। আর মার্স যেহেতু তোমার ভূমিকে নির্দেশ করে, ল্যান্ড প্রপার্টিজ এই সমস্ত যে দাম সেটা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, নাগালের বাইরে চলে যাবে। প্রপার্টির দাম কিন্তু অনেক বৃদ্ধি পাবে। যাদের হয়তো যারা এখনও সাধ্য আছে, সাধ্য মতো যদি কৃষি জমি থেকে শুরু করে গ্রাম থেকে শহরাঞ্চল পর্যন্ত যদি কোনো ল্যান্ড বা প্রপার্টিস কিনে রাখে, তাহলে নেক্সট টাইমে তারা কিন্তু ইকোনমিক্যালি অনেকটা গ্রো করতে চলেছে। যাদের ধরো 2-3টে ল্যান্ড বা প্রপার্টিস আছে, দোকান আছে বা এই সমস্ত জমি আছে, তারা কিন্তু আগামী দিনে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটা গ্রো করতে চলেছে। ইভেন রেন্ট অর্থাৎ ভাড়াও কিন্তু বৃদ্ধি পাবে। আর মার্স কিন্তু স্পোর্টসকেও নির্দেশ করে থাকে। তো আগামী দিনগুলোতে আমরা দেখতে পাবো যে স্পোর্টসের ক্ষেত্রে অলিম্পিক্সে ইন্ডিয়া অনেক মেডেলস জিততে চলেছে, অনেক বেশি গোল্ড মেডেলসও জিততে পারে। আর হচ্ছে তোমার কোন কোন সেক্টরে গ্রোথ দেখা যাবে সেটা হচ্ছে তোমার গোল্ডে যারা ইনভেস্ট করবে গোল্ডের দাম আরও বৃদ্ধি পাবে। স্টিল ইন্ডাস্ট্রি বা ধরো কৃষি বা এগ্রিকালচার আর ফার্মিং ইন্ডাস্ট্রিতে অনেক গ্রো করতে চলেছে। আজকে এইটুকুই থাক, তো শেষ করছি আজকের পডকাস্ট। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। অ্যাস্ট্রো তরফ থেকে আপনাদের ধন্যবাদ।